Hi friends, you are most welcome to our another new vlog. আমরা এখন চলে এসেছি কলকাতা এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল টার্মিনালে। এবারে আমাদের ডেস্টিনেশন ব্যাংকক। ব্যাংককে নেমে আমরা প্রথমেই চলে যাব সোজা পাটায়া, পরে পাটায়া থেকে ব্যাংককে ফিরে এসে স্টে করব 4 দিন। এয়ারপোর্টের চেকিং সব কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন ভেতরে ওয়েট করছি ফ্লাইটের জন্য। এবারে আমার আর দেবাশিসের সফর সঙ্গী হলো বাবুই আর বাবু। সফর সঙ্গী মানে ওরাই আমাদের আসল গাইড। আমাদের বোর্ডিং হয়ে গেল, 11:30টায় ফ্লাইট, আর ব্যাংককে অ্যারাইভাল হচ্ছে 1:50-এ। ব্যাংককের টাইম অনুযায়ী সেটা কিন্তু রাত্রি 3:30-র আশপাশ। ইন্ডিগোর ফ্লাইটে বসে একটা করে জংলি স্যান্ডউইচ খেতে না খেতেই কোথা দিয়ে 2.5 ঘন্টা সময় কেটে গেল। নিচের দিকে তাকিয়ে দেখি ব্যাংককের অপূর্ব সিটি লাইটস। অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে প্লেন ল্যান্ড করলো, আর আমরা দারুণ এক্সাইটমেন্ট নিয়ে এনজয় করছিলাম নিচের সেই অপূর্ব দৃশ্য। পৌঁছলাম ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে। এয়ারপোর্টটা বিশাল। অনেকগুলো ওয়াকালেটার পার হয়ে ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা এক্সিটের দিকে এগোচ্ছিলাম কারের জন্য। সেইখানে দাঁড়িয়ে আমরা একটু ওয়েট করলাম, আর বাবু সেই সময় ওই গাড়ির খোঁজ খবর করছিল আর কি। এয়ারপোর্ট থেকে বেরোতেই কিন্তু অনেক ক্যাব অ্যাভেলেবেল এখানে। আমাদেরও ক্যাব বুক হয়ে গেছে, কারণ আমরা তো এখন ব্যাংককে থামবো না। ব্যাংকক থেকে সোজা চলে যাব পাটায়া, সেখান থেকে ফিরে আমরা আবার ব্যাংককে আসবো। এখান থেকে কত গাড়ি দাঁড়িয়ে। 3:30 এয়ারপোর্টে নেমে এখানে সমস্ত কিছু কমপ্লিট করে বেরোতেই প্রায় 5টা বাজলো। তখন সবে ভোর হচ্ছে। আমরা ব্যাংকক থেকে পাটায়ার উদ্দেশ্যে রওনা হলাম। এই জার্নিটাও এত সুন্দর ছিল না, আগের দিন সারা রাত জাগার ক্লান্তি এতটুকুও ফিল করতে পারছিলাম না। খুব সুন্দর রাস্তাটাও ছিল। সবে সকাল হলো, আমরা আমাদের পাটায়ার হোটেল অল্টেরায় পৌঁছলাম। আগের দিন সবাই সারা রাত জেগে এসেছি, কাজেই প্রথম ইচ্ছেটাই হচ্ছিল রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নেওয়ার জন্য। তো রুমে এলাম। তোমাদের একটা রুম ট্যুর দিয়ে দিই কেমন। হোটেলের 4 তলায় ছিল আমাদের রুম। ঢুকেই প্রথমেই ডান দিকে ফ্রিজ আর মাইক্রো ওভেন, তারপরে এই ক্যাবিনেটটা, আর সবচেয়ে পছন্দ হয়েছিল আমার এই কলটা। টুক করে কিছু একটু ধুয়ে নেবার জন্য এত সুন্দর ছিল। তার পাশে এই টেবিল আছে, একটা চেয়ার আছে, আর একটা কাঁচের দরজা আছে এখানে। ওপাশে রয়েছে বারান্দা। বারান্দায় 2টো চেয়ার, একটা টেবিল সব দেওয়া আছে, আর বারান্দা থেকে ভিউটাও বেশ সুন্দর ছিল। ঘরটা তো বিশাল বড়, ডাবল বেড, কিন্তু দুটোই বেড প্রায় 2 জন 4জন শুতে পারে এরকম সাইজের। আলো টালো যথেষ্ট ছিল, সুন্দর ছিল। আর ওপাশে 2টো চেয়ার, সোফা, টেবিল, বড় টিভি, ওখানেও একটা জিনিসপত্র রাখার মতো জায়গা আছে। সব মিলিয়ে ঘরটা খুবই সুন্দর ছিল। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে তো কিছু আর বলারই অপেক্ষা রাখে না, সব একেবারে ঝকঝকে সুন্দর। এখানে একটা ড্রেসিং টেবিলের মতো আয়না আছে, একটা ড্রয়ার আছে, তার পাশেই ওটা ওয়ার্ড্রোব। ঢুকেই প্রথমে আমরা আমাদের লাগেজগুলো, মানে সুটকেস ইত্যাদি ওই ফ্রিজের সামনেটাতে রেখেছিলাম। এইখানটায় হচ্ছে ওয়ার্ড্রোবটা এত মজার ছিল, 2টো পাল্লা একসঙ্গে খুললেই ভেতরে একটা আলো জ্বলতো। আমার এই ব্যাপারটা ভীষণ পছন্দ হয়েছিল, কারণ এটা আমি আর কোথাও আগে দেখিনি। সব যা যা দরকার হতে পারে সব এখানে রাখা আছে। এবারে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এখানেও বড় আয়না ফিট করা আছে, বেসিন তো আছেই, যা যা থাকে তার সব কিছুই আছে।
গিজার আছে, আলাদা একটা শাওয়ার এরিয়া আছে এবং সেখানে খুব ভালো কোয়ালিটির শ্যাম্পু, বডি ওয়াশ সব কিছু দেওয়া আছে। ভীষণ পছন্দ হওয়ার মতোই হোটেল অল্টেরা। দুপুরের দিকে চলে এলাম টার্মিনাল 21-এ। এটা পাটায়ার একটা বিখ্যাত শপিং মল। আসার আগে একটু হোটেল থেকেই রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে খুব দারুণ একটা ব্রেকফাস্ট, যেটা কমপ্লিমেন্টারি ছিল, সেইটা করে নিয়েছিলাম। আর নতুন প্লেস, নতুন শহর, রাস্তাঘাট এত ভালো, ভীষণ ভালো লাগছিল সব কিছু। এটা হচ্ছে টার্মিনাল 21-এর বাইরের দিকটা, এন্ট্রান্সের দিক এটা। ভেতরে ঢুকলাম, বিশাল মল, বলার অপেক্ষা রাখে না। অসংখ্য দোকান, আউটলেট, যে কোনো ভালো ব্র্যান্ডের সব রকম জিনিসই মোটামুটি অ্যাভেলেবেল এখানে। এসকেলেটারগুলো কি উঁচু উঁচু, উঠেছি তো উঠেইছি, শেষ পর্যন্ত গিয়ে পৌঁছলাম পরের ফ্লোরটায়। এখানে এক একটা ফ্লোরে পৌঁছানোর পরে এক একটা দেশের নাম দেওয়া আছে। যেমন এইটাতে দেখো, যাই শেষ অবধি, লেখা আছে দেখো, অ্যারাইভাল এট লন্ডন। চলেইছে এসকেলেটার, থামলে তারপরে আমরা ওই নতুন ফ্লোরটাতে উঠতে পারবো আর কি। দেখো, অ্যারাইভাল এট লন্ডন লেখা আছে এখানে। ঘুরে ঘুরে মলটা দেখলাম এবং ভীষণ এনজয় করলাম। এটা ওখানে একটা জায়গা করা ছিল এরকম, ছবিটা ভালো লাগলো তাই নিয়ে নিলাম। আর এতটাই উঁচু মল, ওপর থেকে নিচে যখন দেখছি একদম লোকগুলো সব ছোট্ট ছোট্ট। দেখো, টার্মিনাল 21-এ 9টা মোট লেভেল আছে। এর প্রত্যেকটাই পৃথিবীর এক একটা বিখ্যাত দেশের নামে ডিজাইন করা, যেমন প্যারিস, টোকিও, লন্ডন, ইস্তানবুল, সান ফ্রান্সিসকো এটসেট্রা। এখানে ভীষণ ভালো একটা ফুড কোর্টও আছে। সেখানে উৎকৃষ্ট ফলমূল থেকে শুরু করে যে কোনো ননভেজ আইটেম খুব ভালো পাওয়া যায় এবং অ্যাফোর্ডেবল প্রাইসে। সব খাবারেরই দাম মোটামুটি 30 থেকে 80 ভাটের ভেতরে। খাবার পরে একটু ফটো সেশন হলো। বেশিরভাগ ছবিই বাবুর তোলা, কিন্তু তার নিজের ছবির ডিসপ্লেতে তার খুব আপত্তি আছে, তাই ওর ছবি এখানে দিতে পারলাম না। ফেসবুকে কিন্তু আছে, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, চাইলে দেখে নিন। মল থেকে বেরিয়ে আমরা চলে এলাম আলকাজার থিয়েটারে। এখানে একটা লেজেন্ডারি ক্যাবারে শো হয়, অত্যন্ত ফ্যামিলি ফ্রেন্ডলি। 70 মিনিটের একটা পারফরমেন্স, তার কিছু ঝলক এখানে দেখালাম। কি দারুণ দেখো। And welcome to the world-famous Alcazar Cabaret, celebrating over 20 years of spectacular entertainment with a dazzling display of world-class performances, showmanship and choreography, magnificent costuming, stunning sets, and state-of-the-art light and sound. A very talented troupe of entertainers, because it's showtime.
শো দেখে মন ভরে গিয়েছিল। সব মিলিয়ে ইট ওয়াজ রিয়েলি আ স্পেকটেকুলার পারফরমেন্স। আমি বলবো পাটায়া এলে এটা যেন কিছুতেই মিস না হয়। অ্যালকাজার থেকে বেরিয়ে আমরা আবার ওয়াকিং স্ট্রিট ধরলাম। একটু এগোতেই রাস্তার উল্টো দিকে আর একটা নামকরা থিয়েটার হাউস আছে। নাম হলো দ্য টিফানিজ শো। এটা আর একটা ক্যাবারে শো অফ ইন্টারন্যাশনাল রেপিউট। এটা নেক্সট বার দেখার ইচ্ছে রইল। এই দেখো রাস্তার উপরে কি বিক্রি হচ্ছে দেখেছ? কুমিরের মাংস। তাড়াতাড়ি এখানটা পেরিয়ে চলে গেলাম। পাটায়ার আরেকটা উল্লেখযোগ্য জিনিস হলো এখানকার মাসাজ পার্লারগুলো। ম্যাডামরা সব সেজেগুজে রাস্তায় দাঁড়িয়ে এমন ডাকাডাকি করছিলেন যে সামনে দাঁড়িয়ে ছবি তুলতে পারিনি, তাই গুগল ইমেজ নিতে হয়েছে। কিন্তু খুব রিজনেবল রেটে এখানে খুব ভালো মাসাজ করিয়ে নেওয়া যায়। এই ওয়াকিং স্ট্রিট থেকে আমাদের হোটেল হার্ডলি 10 থেকে 15 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স ছিল। তো সন্ধ্যের আগে আগে এইসব জিনিসগুলো দেখা হয়ে যেতে আমাদের সারাদিনের পরিশ্রমও ছিল সেদিন অনেক। তো আমরা হেঁটে হেঁটে এই রাস্তাটাকে খুবই এনজয় করতে করতে হোটেলে ফিরে এলাম। প্রথম দিনের পাটায়াকে এক্সপ্লোর করা এই অবধি। এরপরে আবার দ্বিতীয় দিনের অপেক্ষা। এখানে আর একটা জিনিস যেটা আমাদের খুব পছন্দ হয়েছিল সেটার কথাও একটু এখানে বলে নিই। সেটা হলো এখানকার 7-Eleven স্টোরগুলো। 5 থেকে 7 মিনিট হাঁটলেই এরকম একটা করে স্টোর পড়ে। আর রেডি টু ইট ফুড থেকে শুরু করে কসমেটিক আর যে কোনো প্রয়োজনীয় জিনিস এখানে অ্যাভেলেবেল। সন্ধ্যের ঠিক আগেই আমরা হোটেলে ফিরে এলাম। আমাদের 4 তলার ওপর থেকে নিচে হোটেলের সুইমিং পুলটা কি দারুণ দেখাচ্ছিল। এই পুলটার পাশে বসে দুদিন আমরা কফি খেয়েছিলাম, ভীষণ এনজয় করেছিলাম। আর এখানকার যে ব্রেকফাস্ট রুম এটা এত ভালো যে কি বলবো। পরের দিন সকালে এখানেই ব্রেকফাস্ট করতে এলাম আমরা। অ্যাম্বিয়েন্সটাও যেমনি ভালো আর তেমনি কোজি। আর খাবার যে কি পাওয়া যায় না তার ঠিক নেই। এভরিথিং বোধহয় অ্যাভেলেবেল। নানা রকমের বেকারি আইটেম, পোর্ক, চিকেন, এগের নানা রকমের ভ্যারিয়েশন, চা, কফি, ফ্রেশ ফ্রুট, এভরিথিং দ্যাট ইউ ওয়ান্ট সবই এখানে ছিল। খেয়ে দিয়ে নিয়ে আমরা চলে এলাম এই সেন্ট্রাল পাটায়া আর একটা মল দেখতে। এখানে আমরা গিয়েছিলাম একটা টোটো জাতীয় গাড়িতে চেপে। ওখানকার যেটা খুব কমন ভেহিকল টুকটুক সেটা নয়, একটু আমাদের এখানকার টোটোর মতো একটু বড় গাড়িতে একটা। এটার পুরো রাস্তাটা, এত যাওয়ার রাস্তাটা অ্যালং দ্য বিচ সাইড গেছে এত সুন্দরভাবে, খুব ওই জার্নিটুকুও আমরা এনজয় করেছিলাম। সেন্ট্রাল পাটায়া মল হলো একটা ম্যাসিভ বিচ ফ্রন্ট 7 তলা শপিং কমপ্লেক্স। 350টার মতো দোকান আছে এর মধ্যে। তার মধ্যে লাইফস্টাইল অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর, গ্লোবাল ফ্যাশন ব্র্যান্ড এবং বিউটি স্টোর ভর্তি। সেন্ট্রাল পাটায়ার মধ্যে একটা বাজেট ফ্রেন্ডলি ফুড কোর্টও আছে। বাট এইখানে আমরা সেদিন এসেছিলাম আর একটা ফুড জাংশনে দুপুরের লাঞ্চ করতে। খুব ভালো খেয়েছিলাম সেদিনও। এই রেস্তোরাঁটার লোকেশনটাও খুব ভালো ছিল। এমনি পাটায়াতে ইটারি আর স্ট্রিট ফুডের তো কোনো শেষ নেই, যত খুশি পাওয়া যায়। খেয়ে দিয়ে বিকেলের দিকে চলে এলাম পাটায়া বিচে। কি সুন্দর বিচ, কিন্তু আমাদের হাতে সময় কম থাকার জন্য মাত্র 2 দিন তো পুরো পাটায়া বিচটাকে আমরা এক্সপ্লোর করতে পারিনি। পাটায়া বিচ সত্যি বিউটিফুল, সিরিন অথচ প্রাণচঞ্চল। ব্যাংককের 160 কিলোমিটার দক্ষিণ দিকে 3 কিলোমিটার বিস্তৃত একটা ক্রেসেন্ট শেপড কোস্টাল স্ট্রিপ। অর্ধচন্দ্রাকারে ছড়িয়ে থাকা এই সমুদ্র সৈকতের সৌন্দর্য সত্যিই মুগ্ধ করার মতো। পাশেই বিচ রোড, সেখানে হোটেল, মল, রেস্টুরেন্টস ভর্তি। কাজেই জায়গাটা প্রাণচঞ্চল থাকে। আর পাটায়া বিচে তো নানা রকমের ওয়াটার স্পোর্ট, সি সাইড অ্যাক্টিভিটি হয় এবং অল দিস অ্যাড টু দ্য চার্ম অফ দ্য বিচ। এত সুন্দর একটা জায়গা থেকে পরদিন চলে যেতে হবে ভাবতে মনটা একটু খারাপ লাগছিল। ওই কি সন্ধ্যের সময় বিচের চারপাশের জায়গাগুলোতে আলো জ্বলে উঠছে, কি সুন্দর লাগছিল। ওখান থেকে বেরিয়ে
হেঁটে একটু এগিয়ে এসে আবার ওয়াকিং স্ট্রিট ধরলাম আমরা। ওয়াকিং স্ট্রিট ধরে একটু এগোতেই ডান দিকে পড়লো একটা নাইট মার্কেট। সন্ধ্যের সময় নাইট মার্কেটে খুব তোড়জোড় চলছে তখন। মানুষের হাসি মুখ, হইচই, খাওয়া দাওয়া, নানা রকমের জিনিস কেনা বেচা সব মিলিয়ে একটা কমপ্লিট জয়ল্যান্ড। হেঁটে হেঁটে এখান দিয়ে ঘুরে বেড়াতেও দারুণ লাগছিল। কত রকমারি জিনিস যে বিক্রি হচ্ছে তার ঠিক নেই। দাঁড়িয়ে একটু দেখে আবার এগিয়ে যাওয়া। একটা বিশাল এক জায়ান্ট হুইল ছিল, নাগরদোলা, মানে লোক উঠেছে তাতে, কিছু 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 খালিও ছিল, কিন্তু সেটা কন্টিনিউয়াসলি ঘুরে যাচ্ছে। কি সুন্দর লাগছিল দেখতে। বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে ওয়াকিং স্ট্রিটকে বাই বাই করে আবার আমরা এবার হোটেলে ফিরে এলাম। আমাদের হোটেলটাও সত্যিই দারুণ ছিল। এই রুম ট্যারিফটা বলে নিই, ভুলে গেছি। এখানে মোটামুটি 4.5 থেকে 5.5-এর মধ্যে রুম ট্যারিফ ঘোরাফেরা করে। তককে তককে থাকলে কিছু ডিসকাউন্টও পাওয়া যায়। 10th জুন সকালে আমরা বেরিয়ে পড়লাম ব্যাংককের দিকে। ওই 150 কিলোমিটারের মতো রাস্তা। চলো তাহলে পরের গল্পটা ব্যাংককেই হবে। ততক্ষণ ভালো থেকো সবাই। বাই বাই।